আশ্রয়ের আশায়, সংসার, স্বামী, ভালোবাসার লোভে যা বলেছে মেনে নিয়েছি। বিয়ের পর আমার বাসা ভাড়া করে দিয়েছিল, সেখানেই থাকি। মাঝে মধ্যে সে আমার কাছে আসে। শেষ কবে এসেছিল? কয়েকদিন আগে একবার এসেছিল, বললো জরুরি কাজে বাইরে যাবে, কয়েকদিন আসতে পারবে না, বিশেষ যোগাযোগও হবে না। ও আচ্ছা। নাইমা আর কিছু বলতে যাবে তখনই নববীর মোবাইল বেজে উঠল। হাবিব কল দিয়েছে। নববী কল রিসিভ করে বলল, বলো কি হয়েছে? তোমরা কোথায়? কলেজের কাছে। কেন? বাড়ি ফিরে এক্ষুনি, কাজ আছে। কি কাজ? সিরিয়াস কিছু? দেখা করে বলছে। সে কল কেটে দিল। নাইমা বলল, ভাবি কি হয়েছে? তোমার ভাই বাড়ি ফিরতে বলেছে। মেহেরিমা বলল, কাজ আছে তোমাদের? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু মনে করো না, ফিরতে হবে আমাদের। পরে এক সময় কথা বলে নেব। মেহেরিমা কিছু বলল না, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার কথা বলতে ভালো লাগছে না, নিজেকে অসম্ভব ক্লান্ত এবং অসহায় মনে হচ্ছে। রিস্কায় ওঠার পরপর নাইমা বলল, ভাবি তুমি এই মহিলার কথা বিশ্বাস করলে? সত্যি মনে হয়েছে। তবু আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না। কখনো মনে হয়নি দুলাভাই দ্বিতীয় সংসার করতে পারে। চিন্তা করো না, পরে আবার খোঁজ খবর করা যাবে। এখন বাড়ি ফিরতে হবে। তাদের বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হাবিব উঠানে পায়চারি করছে, তার চোখ মুখ শুকনো। নববী বলল, কি হয়েছে, এভাবে হাঁটাহাঁটি করছো কেন? দুলাভাই মারা গেছে, একটু আগে কল দিয়েছিলাম। পোস্টমর্টম করে রিপোর্ট নিয়ে ফিরবে। লাস্ট নিয়ে ফিরতে কাল সকাল। আর কেউ জানে? না, আর কাউকে বলিনি। আমাকে বলতে নিষেধ করেছে, শুনলে কান্নাকাটিও শুরু করবে। কতক্ষণ লুকিয়ে রাখবে? লাশ আসা পর্যন্ত। মাকেও বলার দরকার নেই, আব্বাকে জানিয়েছে, উনি বলবেন না। তোমাদেরও বলার দরকার নেই। নাইমার মাথা ঘুরতে লাগলো, ক্লান্ত গলায় বলল, ঘরে যেতে চাই। বলেই ঘরে চলে গেল। নববী বলল, দুলাভাই বেঁচে থাকলে সমস্যার সমাধান হতো। উনি জানতেন সবটা, এখন কি হবে? হাবিব দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ গলায় বলল, জানি না কি হবে, পুলিশ তদন্ত করবে, তাতে যদি কিছু বের হয়। সবকিছু কেমন যেন ঝিমিয়ে গেছে। অন্ধকার এক জায়গায় দলা পাকি আছে, সামনে পেছনে কিছুই বোঝা যাচ্ছে না। কিছু একটা উপায় বের করতে হবে, দেখি কি করি। এসব নিয়ে ভাবতে ভাল লাগছে না। আপা খুব কষ্ট পাবেন। স্বামী হারানোর যন্ত্রণা মেয়েরা সহ্য করতে পারে না। আমার যেন কখনো এই দিন দেখতে না হয়। হাবিব নববীর কপালে হাত ছোঁয়ালো, কোমল চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তার কথা বলতে ইচ্ছে করছে না, কি বলবে কিছুই বোঝা যাচ্ছে না। সুন্দরভাবে চলমান গল্প হঠাৎ করে এসে অন্ধকারে আটকে গেছে, বিরক্তিকর। নববী বলল, দুলাভাইয়ের মোবাইল চেক করলে কিছু পেতে পারি। মোবাইলটা কোথায়? পুলিশের কাছে। দুর্ঘটনার দিন দুলাভাইয়ের পকেটে ছিল, হাসপাতালের লোকেরা সংগ্রহ করে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন কি করব? অপেক্ষা, দেখি দারোগা সাহেব কি বলেন। নববী কথা বাড়ালো না, হাবিবের হাত ধরে ঘরের ভেতরে ঢুকলো। নাইমা ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিল, জানালার পর্দা টেনে দিয়ে এসে বিছানায় বসলো। তার ভীষণ কষ্ট হচ্ছে, চোখে পানি এসে যাচ্ছে। আনিস একটা খারাপ মানুষ, সারা জীবন নানান অপকর্মে সময় কাটিয়েছে, শেষ পর্যন্ত মরেছেও অপঘাতে। এমন একজনের জন্য কি কষ্ট পেতে আছে? নাইমা নিজের চোখ মুছে ফেলল, দুহাতে চোখ মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এই খারাপ মানুষটাই তাকে বাঁচিয়েছে। আজকের মৃত্যু তো নাইমার জন্য লেখা হয়েছিল, কেউ বা কারা সফল হতে পারেনি। এজন্যই বোধহয় বলা হয়, আল্লাহ না চাইলে কেউ কিছু করতে পারে না। আল্লাহ বলেন, সক্ষম হবে না যদি না আল্লাহ ইচ্ছে করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা দাহার আয়াত ৩০। নাইমা অনেক সময় কাঁদল, অতিরিক্ত কান্নার কারণে তার চোখ লাল হয়ে গেছে, গলায় ব্যথা করছে। সে খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর বাথরুমে ঢুকে গেল। দীর্ঘ সময় নিয়ে গোসল করলো নাইমা। ঠান্ডা পানি, গা সামান্য গরম থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে, তবুও ভালো লাগছে। ঝকঝকে বাথরুম, লাল রঙের বালতিতে পরিষ্কার পানি, সাবান থেকে বেলি ফুলের ঘ্রাণ আসে। নাইমা যখন বেরিয়ে এলো তখন সত্যি সত্যি অন্ধকার নেমে গেছে। সে একটা ফুল হাতা সোয়েটার গায়ে দিল, রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চাপালো। নববী বলল, চা বানাবে? হ্যাঁ ভাবি, মাথায় যন্ত্রণা করছে। মায়ের কাছে কল দিয়েছিলে? দিয়েছিলাম। ওনারা এখনো কিছু জানেন না। বড় আপা অনেক দুশ্চিন্তা করছেন। আপা বলে দিলেই বোধহয় ভালো করতো। দুশ্চিন্তা থেকে শোক পালন করা সহজ। হয়তো ওনারা যা ভালো মনে করেছেন। একটা মৃত্যু সব প্রদীপ নিভিয়ে দিতে পারে না, তাই না ভাবি? কিসের কথা বলছো বুঝতে পারছি, কিন্তু আমাদের কি করার আছে? কেসটা পুলিশের হাতে চলে গেছে। দুলাভাই জীবিত নেই, আর এই মুহূর্তে সোনা দানাগুলো পুলিশের হাতে দিলে তারা আমাদেরকেই সন্দেহ করবে।
তা ঠিক। শরাফত সাহেব কল দিয়েছিল, কিছু বলেছে? না, এই ব্যাপারে আমার কিছুই জানা নেই। তোমার ভাইকে কিছু বলনি? রাত 9টার দিকে শরাফত কল দিল, ভরাট গলায় বলল, আগামীকাল সকাল 9টায় আপনি এবং আপনার ছোট বোন থানায় আসবেন। লাশ পৌঁছাতে বেলা 10টার মতো বাজবে, তার আগে চলে যেতে পারবেন। হাবিব সম্মতি জানিয়ে কল কেটে দিল। নববী খুব ভোরে ঘুম থেকে উঠেছে। শীতের সময় সে সকালেই উঠেই চা বানালো, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে নুডলস রান্না করলো। খাবার টেবিলে হাবিব বলল, আব্বা বাড়ি নেই, নববীর একা থাকার প্রয়োজন নেই, আমাদের সাথে চলো। নববী অমত করল না। তখন সবে মাত্র সকালে রোদ গরম হয়ে উঠেছে, রোদ গায়ে লাগিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। শরাফত বলল, 3জনই চলে এসেছেন, যাক ভালো, বসুন চেয়ারে কথা বলি। হাবিব কঠিন মুখে বলল, তার দরকার হবে না। কি কথা বলার জন্য ডেকেছেন? কেসের ব্যাপারেই বেশ অনেক তদন্ত করেছি। কি জানতে পারলেন? শরাফত হাতের ইশারায় জেলের ভেতর দেখালো, সরু গলায় বলল, চিনতে পারছেন? অবশ্য আপনাদের চেনা সুযোগ নেই। কি বোঝাতে চাইছেন? এই সেই ছেলে যার চালানো গুলিতে আনিস সাহেবের মৃত্যু হয়েছে। নাইমা বিস্মিত গলায় বলল, আপনি জানলেন কিভাবে? এটাই আমার কাজ, আমি না জানলে কি আপনি জানবেন? আপনার জানার কথা ছিল। নাইমা হকচকিয়ে গিয়ে বলল, জানি, এটা আপনারই কাজ। কিভাবে জানতে পারলেন সেই বর্ণনা শুনতে চেয়েছি, প্রশ্ন করিনি। আচ্ছা বেশ, চা আনতে বলি, একসাথে চা পান করতে করতে বাকি কথা সারা যাবে। হাবিব শক্ত গলায় বলল। যা বলতে চাচ্ছেন বলুন, চা লাগবে না। শরাফত বলল, ওই সময় 2জন ধনী ব্যবসায়ী ওই জায়গায় থাকার কথা ছিল, একজন অন্যজনকে খুন করবে, সেভাবেই লোক ঠিক করা হয়। দুর্ভাগ্যবশত আনিস সাহেব চলে এসেছিলেন। নাইমা ভ্রু কুঁচকে ফেলল, বলল, এটা কিভাবে সম্ভব? এটাই, যথেষ্ট তদন্ত করা হয়েছে, কেস কোর্টে উঠবে, বাকিটা সেখানে সমাধান হবে। নাটক সিনেমার মতো গল্প বানাচ্ছেন কেন? দেখুন মিস নাইমা, বাস্তবের ঘটনা দিয়েই নাটক সিনেমা তৈরি হয়, ব্যাপারটা কাকতালীয়। কিসের ভিত্তিতে বলছেন? প্রমাণগুলো আদালতে পেশ করা হবে, কৌতূহল থাকলে সেখানে আসবেন, সবটা জানতে পারবেন। হাবিব বিরক্তি নিঃশ্বাস ফেলে বলল, কথা শেষ? না, কথা শেষ হয়নি। মিস নাইমাকে কিছু প্রশ্ন করা বাকি। নাইমা বলল, আমি যা জানি সব বলেছি, আর কি শুনতে চান? আপনি কিছু দেখেননি, হঠাৎই গুলি লাগে, এই তো। দেখুন, এর বাইরে কিছু জানলে বলুন, পরে সমস্যা হতে পারে। নাইমা বরফ শীতল গলায় বলল। আমি এর বেশি আর কিছুই জানি না। শরাফত বাঁকা চোখে তাকিয়ে হাসল, সেই হাসি দেখতে ভালো লাগলো না। থানা থেকে বের হওয়ার পর নববী বলল। শুধু শুধু ডাকলে? হাবিব বলল, পুলিশের লোক এমনি এমনি ডাকে না, কিছু কারণ নিশ্চয়ই আছে। কি কারণ হতে পারে ভাইয়া? আমাদেরকে সন্দেহ করছে বোধ হয়। আমরা কি করেছি? জানি না, তোকে একটা কথা বলি, হঠাৎ একা কোথাও চলে যাস না। কোথায় গেলাম? গতকাল ফুচকা খেতে গিয়েছিলে, আগের দিন মিলির সাথে দুলাভাইয়ের বাড়িতে গেলি, এসব করবি না। আমি ঠিক সময় না পৌঁছালে যদি কোনো বিপদ হতো। আচ্ছা ভালো কথা, তুমি কিভাবে জানলে আমি মিলিয়াপুর সাথে গিয়েছি? মা বলেছিল। দেখ নাই মা, দুলাভাইয়ের সাথে তার বাড়ির লোকজনও জড়িত থাকতে পারে, যা করার সাবধানে। নববী বলল। ঠিক কথা, মিলিকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। নাইমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সবকিছুর এখন একটাই সমাধান আছে, ওই ডায়েরির খোঁজ করা। ওটা পড়তে পারলেই সব রহস্য পরিষ্কার হবে। রোদ চড়া হয়ে উঠেছে, পিচঢালার রাস্তার চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। একটু দূরে এক লোক শব্দ করে নাক ঝাড়ছে। নববী বিরক্ত নিঃশ্বাস ফেলে বলল, ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে নিলে হতো না? তারা তিনজন একটা রেস্তোরাঁয় ঢুকে বসলো। হাবিব বলল, খিচুড়ি খাবে নাকি পরোটা? সকালের নাস্তা এসবই হয় এখানে। নাইমা বলল। কিছু একটা নিলেই হয়। হাবিব হাতের ইশারায় ওয়েটার ছেলেটাকে ডাকলো। ছেলেটা ময়লা ছেঁড়া কাপড় পরে আছে, গলার সুর রুক্ষ। সে তার রুক্ষ গলায় বলল, কি খাবেন স্যার? ডাল, ভাজি, ডিম, পরোটা নাকি খিচুড়ি ভর্তা? ভর্তায় কি আছে? টমেটো ভর্তা, মরিচ ভর্তা, বেগুন রসুন ভর্তা। নিয়ে এসো। তুমি খেয়েছো? ছেলেটা মাথা নাড়ল। সে খায়নি। হাবিব বলল, তোমার জন্য 1 প্লেট নিও, বিল আমি দেব। ছেলেটা উজ্জ্বল মুখে বেরিয়ে গেল। নাইমা বলল, এখন কোথায় যাব? দুলা ভাইয়ের লাশ নিয়ে আসবে কখন? জানি না কখন আসবে, কল দিয়েছিলাম, কাজ শেষ হলেই রওনা দিবে। আমরা কি বাড়ি ফিরে যাব?
না, এখান থেকে হাসপাতালে যাব। রোহানের ছুটি করে ওদের নিয়ে বাড়ি ফিরতে হবে। খাবার আসার পর কেউ কোনো কথা বলল না, নিঃশব্দে খাওয়া শেষ করলো। রেস্তোরাঁর বিল মেটানোর পর হাবিব বলল, কয়েকটা পরোটা নিয়ে যাই, ওদের খাইয়ে নিয়ে যাব। শরীফা বেগম বেশ অনেকটা খাবার খেলেও কনক কিছু খেতে পারল না। নরম গলায় বলল, রোহানকে ছেড়ে দিয়েছে কেন? ডাক্তার তো বললো আর কিছুদিন থাকবে। থাকবে না আপা, আমায় ডেকে ছুটি নিয়ে দিয়েছে। চিন্তা করো না, রোহানের শরীর ভালো না। তোর দুলাভাইয়ের কোনো খোঁজ পেয়েছিস? আব্বা কল ধরছে না, মামাও না। কি হলো বুঝতে পারছি না। হাসপাতালে ব্যস্ত আছে মনে হয়, পরে ধরবে। তোমরা সব গুছিয়ে নাও, গাড়ি ঠিক করছে। শ্বশুরবাড়ির পথে গাড়ি চলতে দেখে কনকের বুক ধক করে উঠল, তবে সে কিছু বলল না। শরীফা বেগম বললেন, আমাদের বাড়ি গেলে ভালো হতো না? নববী বলল, হ্যাঁ মা, আমাদের বাড়িতেই যাব। রোহানের দাদিও ওকে দেখতে চেয়েছে, তাই যাচ্ছি। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। গাড়ি চলছে আপন গতিতে। গায়ে ঠান্ডা বাতাসে শীতল ঝাপটা লাগছে। নাইমা গায়ের চাদরটা আরেকটু টেনে দিল। কনকের ঘর এলোমেলো হয়ে আছে, বেশ কিছুদিন অব্যবহৃত পড়েছিল বিধায় জায়গায় জায়গায় ধুলো জমেছে। শরীফা বেগম বললেন, এখানে নানা ভাইকে রাখা ঠিক হবে না, ঘরটা পরিষ্কার করা প্রয়োজন। আনিসের মা বললেন, দাদাভাইকে আমাদের ঘরে শুইয়ে দেন, আপনারা এখানে বসুন, আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। নাইমা বলল, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, কষ্ট করতে হবে না, একটা ঝাড়ু দিলে আমরাই পরিষ্কার করে নেব। তিনি একটা ঝাড়ু এনে দিলেন, বললেন, মিলি বাড়িতে নেই, জরুরি কাজে বাইরে গেছে, কল দিলেই চলে আসবে। নাইমা হাতের ইশারায় নববীকে ডাকলো। দুজনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর কনক বলল, বেশি কিছু করতে না, দাঁড়াতে পারছি না। সত্যি তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে। নাইমা হতাশ চোখে নববীর দিকে তাকালো। নববী বলল, তুমি কিছু খুঁজছো? নাইমা হক চকিয়ে গিয়ে বলল, না ভাবি, এখানে আর কী বা থাকবে, তুমি গিয়ে আপাকে ডেকে নিয়ে আসো। নববী বেরিয়ে গেল। ঠিক তখনই তার নজর পেল বইয়ের ভেতরে রাখা একটা ডায়েরির দিকে। আগের দিন এত খেয়াল করে পড়েনি। বেশ অনেকগুলো বইয়ের নিচে লুকিয়ে রাখতেই এমন করা হতে পারে ভেবে সেই ডায়েরিটা টান দিয়ে বের করলো। বেশ ভারী এবং মোটাসোটা, সাদা কাগজের কভারে মরানো। নাইমা কাগজটি নিয়ে ছিঁড়ে ফেললো। সবুজ কাপড় দেখা যাচ্ছে। আনিস বলেছিল, সবুজ রঙের একটা ডায়েরি আছে, আমার বাড়িতেই রাখা। সে তড়িঘড়ি করে ডায়েরিটা ওনার নিচে লুকিয়ে ফেলল। কনক ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্লান্ত লাগছে আপা, হাত মুখ ধোবো। বাথরুমে যা, ট্যাপে পানি থাকবে। মিলি ট্যাঙ্কি ভরে রাখে। নাইমা ব্যস্ত পায়ে বাথরুমে ঢুকে গেল। ডায়েরিটা বের করে দেখতে শুরু করলো। নামের পাশে হিসাব লেখা। তার হাত পা কাঁপছে, মনোযোগ লাগাতে পারছে না। নববী বলল, নাইমা, সময় লাগবে তোমার? নাইমা কাপা গলায় বলল, না ভাবি, পানি ভীষণ ঠান্ডা, বরফ শীতল মনে হচ্ছে, বের হচ্ছে। সে খুব যত্নের সাথে ডায়েরিটা কোমরে গুজে নিল। উপর দিয়ে ওড়না পরে বেরিয়ে এলো যেন কিছু বোঝা না যায়। আনিসের লাশ যখন বাড়ি ঢুকলো তখন ঠিক দুপুর 2টা বাজে। লাশবাহী গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মানিক মিয়া ক্লান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলেন। শূন্য দৃষ্টিতে বাড়ির ভেতরে তাকালেন। কনক এক প্রকার ছুটেই বের হলো। ভেজা গলায় ব্যস্ত ভঙ্গিতে বলল, লাশের গাড়ি কেন এনেছেন আব্বা? আপনার ছেলে কই? তাকে দেখছি না কেন? মানিক মিয়া কথা বলতে পারলেন না। কনকের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন। তার ভীষণ ক্লান্ত লাগছে, মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না। কনক গিয়ে হাবিবের হাত ধরল, বলল, হাবিব, তোরা কথা বলছিস না কেন? মিলি তখন থেকে কাঁদছে। আমাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসতি, বলা না কার কি হয়েছে? হাবিব কনকের 2 হাত চেপে ধরল, শক্ত গলায় বলল, তুমি এমন করলে রোহন কি করবে আপা? কনক ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিলি বলল, ভাবি ভেতরে চলো, এখানে লোক বাড়বে। কনক নড়ল না, ঠায় দাঁড়িয়ে থাকলো। বাড়িতে কান্নার রোল পড়েছে। সবাই সুর করে কাছে। আশেপাশে লোকজন এসে ভিড় জমিয়েছে। মানিক মিয়া মহিউদ্দিন সাহেবের হাত ধরে বাগানের ভেতর ঢুকলেন। সরল গলায় বলেন, আমাদের পারিবারিক কবরস্থান বাড়ির সামনের জায়গা থাকলে ছেলেটাকে এখানে কবর দিতাম না, কি আর করার। হাবিবকে বলছি লোকজন নিয়ে ব্যবস্থা করবে, আপনি আসুন, ঘরে গিয়ে বসবেন, এইভাবে ঘুরলে শরীর খারাপ করবে। কি আর বসবো বেয়াই, আমি মরে গিয়েও যদি আমার ছেলেটা বেঁচে থাকতো, আল্লাহ কোনো বাপকে এমন ভাগ্য না দিক, শত্রুও যেন সন্তান হারানোর কষ্ট সহ্য না করে।
মহিউদ্দিন সাহেব কথা বলতে পারলেন না, তার গলা জড়িয়ে আসে। মরা বাড়িতে কাজের অভাব নেই, লাশ গোসল করাতে হবে, কবর খোঁড়া, জানাজায়ের ব্যবস্থা, সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় পার হয়। কান্নার শব্দ সেই সময় আবার কখনো কখনো ঝিমিয়ে পড়ে। কনক এক নাগাড়ে খানিকক্ষণ কাঁদার পর এখন চুপ করেছে। আনিসের মা এর মধ্যে দুবার ফিট হয়েছেন। নববী আর মিলি তার মাথায় পানি ঢালছেন। নাইমা রেহানের পাশে বসে রইল। রেহান খুব কাছে, তাকে থামানো যাচ্ছে না। জানাজা শেষ হবার পর লাশ খুব দ্রুত দাফন করা হয়। কেউ কেউ স্বজনদের জন্য অপেক্ষা করতে চায় না। মানিক মিয়াও করলেন না। অপঘাতে মরা লাশ জনে জনে দেখানোর কিছু নেই। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিবেশ মোটামুটি শান্ত। আনিসের মা কান্না থামিয়ে মহিলাদের সাথে কথা বলছেন, কিভাবে কি হয়েছে বর্ণনা করছেন। মিলি, নববী, কনক সবাই এক জায়গায় গোল হয়ে বসে আছে। শরীফা বেগম রেহানের পাশে ঘুমিয়ে পড়েছেন। এক মহিলা তার দিকে তাকিয়ে বলে উঠলেন, হাসপাতালে ছিল তো, শরীর দুর্বল হয়ে গেছে। বৌমা, ও গিয়ে মায়ের পাশে একটু ঘুমিয়ে নাও। আল্লাহর উপরে তো মানুষের হাত নেই। নাইমা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এত মানুষের ভিড়ে ডায়েরি রাখার জায়গা পাচ্ছে না। কেউ নিয়ে গেলে ঝামেলা হতে পারে। অনেক ভেবে সেই ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে দিল। ভাবলো পরে নিয়ে নেবে। দুশ্চিন্তা হলেও অন্য উপায় নেই। আর কোথায় কি রাখবে? হাবিবকে বলা যেত, কিন্তু সে বলবে না, বিড়বিড়িয়ে বলল, কোনো একদিন প্রজাপতির মতো ডানা মেলে আকাশে উড়ব, আমি হব আমার প্রেরণা। আনিসদের বাড়ি মোটামুটি বড়সড় ধরনের। লোকজন যা আছে শোবার অসুবিধে হয়নি। ভোরের দিকে নাইমার ঘুম ভেঙে গেল। তখনও অন্ধকার কেটে আলো ফোটেনি। সে শরীফা বেগমের সাথে ঘুমিয়েছিল। অন্ধকার বিছানায় উঠে বসল। ঠিক তখন কনক তার হাত চেপে ধরে বলল, তোর দুলাভাইয়ের কবরের কাছে একটু যাব, চল না আমার সাথে। সবাই ঘুম, একা যেতে সাহস পাচ্ছি না। নাইমা অমত করল না। তার বোন এমনিতেই শোকে পাথর হয়ে আছে। একটু সান্ত্বনা পেলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না। তারা দুজনেই গায়ে চাদর ছড়িয়ে নিল। শান্ত পায়ে হেঁটে কবরের কাছে এসে দাঁড়ালো। নতুন মাটির গন্ধ নাকে রাখছে। নাইমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কনক বলল, কাঁদছিস? না আপা, তেমন কিছু না। আজীবন তোর দুলাভাইকে অপছন্দ করতি, কখনো ভালো করে একটু কথাও বলিসনি। তার মৃত্যুতে তোর এত কষ্ট হচ্ছে বোন? সে যাই হোক, রোহান এতিম হয়ে গেল। বাবা হারানো কষ্ট কিভাবে সহ্য করবে? তুমি বা কি করবে আপা? কনক দীর্ঘশ্বাস ছাড়ল। ভেজা গলায় বলল, জানি না, বাগানের ভেতর একটা কূপ আছে, আগেও তো দেখেছিস। চল ওদিকে। ওদিকে কি করতে যাবে আপা? অজু করব, একটু দোয়া কালাম পড়ে ঘরে যাব। মা উঠলে আমায় এদিকে আসতে দিবে না। নাইমা ব্যাপারটা বুঝল। বাগানের মাঝখানে বিশাল বড় কূপ। কূপের পানি কাকের চোখের মতো কালো। দেখলেই শরীর হিম হয়ে যায়। ভোরের আবছা আলোয় চারপাশ অতটাও পরিষ্কার নয়। কনক কূপের কাছে গিয়ে পানি তুলল। পানিতে হাত ডুবিয়ে বলল, শুনেছি অপূর্ণ ইচ্ছা নিয়ে মরলে মানুষ আবার আত্মা হয়ে ফেরত আসে। তোর দুলাভাইয়ের অনেকগুলো ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে, সে কি ফেরত আসবে নাইমা? এসব কি বলছো? মানুষের আত্মা কখনোই ফিরে আসতে পারে না। তাহলে তোর আত্মাও ফিরতে পারবে না, তাই না? বল। নাইমা চমকে উঠল। ভীতু গলায় বলল, এসব কি বলছো আপা? কনক নাইমার গা ঘেঁষে দাঁড়ালো। ফিস ফিসিয়ে বলল, তাহলে তোর তো খুব শখ, বর্ষায় গোলাপের ঝাড়ের রহস্য ভেদ করবি। এই ইচ্ছা অপূর্ণ রয়ে গেলে ফেরত আসবি না। নাইমার গলা শুকিয়ে গেছে। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এসব তুমি কি বলছো আপা? কি রহস্য? কোন গোলাপের ঝাড়? কনক হেসে নাইমার চোখের পানি আঙুলে তুলল। বলল, রোহান এতিম হয়ে গেছে, এই শোকে কাঁদছিস নাকি শেষ মুহূর্ত তোকে বাঁচিয়ে দিয়ে গেছে সেই কৃতজ্ঞতা থেকে কাঁদছিস? আপা তুমি এসব যা তোকে বলেই দি, অপূর্ণ ইচ্ছে নিয়ে মরবি কেন? আনিস তোকে যে বসের সাথে বলেছে সে আমি সব কিছুর মালিক। আনিস আমার হুকুমের গোলাম। নাইমা নিজের হাতে চিমটে কাটল। কোনো অনুভূতি নেই। তবে কি সে স্বপ্ন দেখছে? কনক কিছুটা পানি হাতে নিয়ে নাইমার চোখে মুখে ছুঁড়ে মারল। বলল, স্বপ্ন দেখছিস না, এটাই বাস্তব, মেনে নিতে শেখ বোন। বাস্তবতা অনেক কঠিন। তুমি কেন এসবে জড়ালে আপা? কিসের অভাব ছিল তোমার? টাকার অভাব ছিল, দামি দামি গহনা, বিলাসবহুল জীবন, সব কিছুর অভাব ছিল। একদিন হঠাৎই রোহানের স্কুলে এক আপার সাথে পরিচয়। উনি আমাকে বুঝতে পারলেন, একসাথে কাজের প্রস্তাব দিলেন। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। লুকিয়ে লুকিয়ে টুকটাক বিক্রি বাট্টা শুরু করলাম। ভালোই লাভ হচ্ছিল জানিস। একদিন তোর দুলা ভাইয়ের কাছে ধরা পড়ে গেলাম। সে আমার খুব মারলো, পিটিয়ে সারা শরীরে দাগ বসিয়ে দিয়েছিল।
ব্যথার ওষুধও খেয়েছি জানিস। নাইমা কথা বলতে পারছে না, ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে পারছে না, তার পা সীসার মতো জমে গেছে। কনক বলল, ওই দিন মার খাওয়ার পর আমি হঠাৎই পাল্টে গেলাম, গলার জোর বাড়ালাম, ব্যাস ছাগলের দড়ি আমার হাতে। দুলাভাই তোমার কথা মেনে নিল? তোমার গলার জোর মেনে নিল? কেন করলো? সব মানুষের কিছু দুর্বলতা থাকে, সেই জায়গায় আঘাত করলে সে সব মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়। কেন করলে এমন? দুলাভাইকে কেন মারলে? উফ, বোকার মতো কথা বলিস না। আনিসকে আমি কখনোই মারতে চাইনি, কথা ছিল তোকে মারবে, কিন্তু না, সে তোর উপর দরদ দেখালো, সারা নিজেই মরে গেল। এতক্ষণ ভাবছিলাম তোমার মতো একটা ভালো বউ থাকতে কোন পুরুষ কিভাবে দ্বিতীয় নারীকে আসক্ত হয়, এখন বুঝতে পারছি। কনক চমকে উঠল, বিস্মিত গলায় বলল, বাহ, পাতি গোয়েন্দা অনেক খোঁজ নিয়ে ফেলেছে দেখছি। দেখেছিস সেই মেয়েকে? কেমন দেখতে? যেমনই হোক, তোমার মতো কুৎসিত মনের নয় আপা। আপা বলতেই ঘৃণা লাগছে। কনক হাসতে হাসতে বলল, যে মেয়ে পরের বরের সাথে এক বিছানায় ঘুমিয়ে অন্তঃসত্ত্বা হয়ে যায় সে ভালো, আর আমি কুৎসিত মনের? কোথায় অন্তঃসত্ত্বা? তার কোনো ছেলেমেয়ে নেই, তাছাড়া ওরা বিয়ে করেছে। দুনিয়ায় আসতে দিলে তারপর তো বাচ্চা আসবে। তুমি? হ্যাঁ, আমি খাবারের সাথে ওষুধ মিশিয়ে ওই অধ্যায় বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই আনিস আমায় ঘৃণা করতে শুরু করে। অবশ্য আমি যে তাকে ভালোবাসি তাও না। সবার সামনে কত সুন্দর অভিনয় করতে তোমরা, যেন সাদা শীতের সাধারণ দম্পতি। এমন এক বউ যে তার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে এবং ভালোবাসে। লোক জানাজানি করে ব্যবসা হয় না বোন, অনেক শুনে ফেলেছ। এবার? নাইমা শুকনো ঢোক গিলে বলল, এবার কি? এবার তোমার এই সুন্দর কান দিয়ে শোনা কথাগুলো যেন সুন্দর মুখ দিয়ে বের করতে না পারো, সেই ব্যবস্থা করব। মেরে ফেলবে আমাকে? আমি তো তোমার আপন বোন। পৃথিবীর কোনো মানুষের ওপর আমার দয়া মায়া নেই, কখনো জন্মাবেও না। কনক নাইমার বাহু চেপে ধরল। নাইমার গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, অথচ আওয়াজ বের হচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে অনেক আগে, চারপাশে আলোকিত হচ্ছে। বাগানের অন্ধকার অনেকখানি দূর হয়ে গেছে, কাছে কোথাও পেঁচা ডাকছে। এই পাখি তো রাতে ডাকে, এখন ডাকছে কেন? কি ভয়ঙ্কর শোনাচ্ছে পাখির ডাক, কানে তালা লেগে যায়। বাগানের পরিবেশ বেশ নির্জন, মাঝে মাঝে হাড় কাঁপানো শীতল হাওয়া আসে, গাছের পাতায় সরসর শব্দ হয়, চারিদিকে শুনশান নীরবতা। তখনও অন্ধকার খুব একটা কাটেনি, সবে পূবের আকাশ লাল হতে শুরু করেছে, ঘন কুয়াশা চারিদিকে, কূপের পানি ছোঁয়া জলীয় বাষ্প আকাশে গিয়ে মিলিয়েছে। মনে হচ্ছে বিশাল সমুদ্রের শুরু, সেই সাগরের শেষে হয়েছে আকাশের অদূরে। সবুজ প্রান্তে যে বাগানে নরম কোমল দুর্বাঘাস বিছানো, সারি সারি ফলের বাগান, মনোরম পরিবেশ। নাইমার শরীর একটু দুলে উঠল। কনক বলল, কি ভাবছিস? চিৎকার করবি? নাইমা বরফ শীতল গলায় বলল, একটা প্রশ্ন ছিল। এখনো কি জানতে চাস? এত কিসের কৌতূহল তোর? যখন তুমি জানতে বর্ষায় গোলাপের ঝাড় নিয়ে আমার কৌতূহল আছে, তাহলে কেন সেদিন রোহানের সোয়েটার কিনতে গিয়েছিলে? আমি তখনও কিছু জানতাম না। আনিস অসভ্য আমায় কিছুই বলেনি, জিনিসগুলো হারিয়ে যাওয়ার পর সবটা জানিয়েছে। আমি জানলে কখনোই বাড়ি থেকে বের হতাম না, প্রয়োজনে ওগুলো আলাদা জায়গায় সরিয়ে রাখতাম। ও, ভাবলাম সবটা জেনে কেন বাইরে গিয়েছিলে। কিভাবে জানবো? তুই আনিসকে নজরে রেখেছিস, দুদিন ধরে দেখে ফেলেছিস। এসবের কিছুই সে আমায় বলেনি। আব্বা আংটি দেবার পর প্রশ্ন করে সবটা খুলে বলেছে। কোন আংটি? আব্বা কুড়িয়ে পেয়েছিল, পরে আমাদের দেখালো, ওই দেখে জিজ্ঞাসা করতেই সব বলেছে। ভেবেছিস কত সাহস? আমার জিনিস হারিয়ে যায় অথচ আমায় কিছু জানায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি বোন, আমাকে বাঁচতে হলে যে তোমাকে মরতে হবে। সত্যি কি কখনো লুকিয়ে রাখা যায় আপা? তুমি কি তা পারবে? আজ থেকে বহু বছর পর এই সত্যি সবাই জানবে, কে বলতে পারে, হয়তো আজ বা কালই জেনে গেল। কনক নাইমার বাহু ধরে তাকে আর একটু নিজের কাছে টেনে নিল, ভ্রু কুঁচকে বলল, সত্যি কথা বল, আর কাকে এই রহস্যের কথা বলেছিস? হাবিব আর নবকে কিছু বলিসনি তাই না? না আপা, কাউকে কিছু বলিনি। সত্য প্রকাশ পাওয়ার জন্য কাউকে কিছু বলে যাবার প্রয়োজন হয় না। কনক হালকা হাসলো, সেই হাসি দেখতে ভালো লাগলো না। সে নাইমাকে কূপের খুব কাছে নিয়ে গিয়ে মাথা পানিতে চুবিয়ে ধরল। নাইমা গায়ের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, পারছে না, যেন ভেতর থেকে জমে গিয়েছে। পানি বরফের থেকেও ঠান্ডা, মনে হয় শরীর জমে যাবে। নাইমা নিজের বোকামির জন্য খানিকটা আফসোস করতে লাগলো। অনেক সময় ছিল, সে চাইলেই চিৎকার করতে পারত অথবা দৌড়ে পালানো কোনো বড় ব্যাপার ছিল না।
কিন্তু না, সে তা করেনি। কনকের কথায় হতভম্বের ন্যায় দাঁড়িয়েছিল। উপদেশ দেয়া খুব সহজ কাজ, মুখে বলা আর কাজে করে দেখানো যদি একই কথা হতো তবে দুনিয়া অনেক আগেই পাল্টে যেত। কনক নাইমার সাদাসিধে বড় বোন, যে জীবনের ভয়ঙ্কর রূপ দেখেনি, স্বামীর সেবা করেছে, তার হুকুম মেনে সবটা পালন করেছে, বাপের বাড়ি থেকে টাকা নিয়েছে, কারণে অকারণে মায়ের পাশে বসে কেঁদেছে। সে কিভাবে এমন ভয়ঙ্কর দুর্বিষহ চরিত্রের অধিকারী হতে পারে, এ যে স্বপ্নেও কল্পনা করা যায় না। নাইমাও মানতে পারেনি, স্বপ্ন আর বাস্তবতার তফাৎ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। বারবার মনে হয়েছে এটা স্বপ্ন, এই তো এখনই ঘুম ভেঙে যাবে, কিন্তু না, এটা স্বপ্ন নয়, স্বপ্নের থেকে অনেক বেশি ভয়ঙ্কর বাস্তব, যা মেনে নেওয়া খুব বেশি সহজ কাজ নয়, মারাত্মক রকমের কঠিন কাজ। শেষ মুহূর্তে তার মনে হলো বড়জোর আর কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে রাখতে পারবে, বরফ শীতল পানিতে মুখ চুবিয়ে রাখা যায় না। মানিক মিয়া খুব সকালে ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়ে কূপের কাছে এসে পানি নিয়ে যান। এক গ্লাস উষ্ণ গরম পানিতে মধু মিশিয়ে পান করেন, বাকি পানিটুকু দিয়ে চা তৈরি হয়। চায়ের পানি ফোটানোর সময় লেবু পাতা অথবা তেজপাতা মেশানো হয়। আজ সেই নিয়মের ব্যতিক্রম হবে। বাড়ির এই পরিবেশে কেউ তাকে চা করে দেবে না। তিনি নামাজ শেষ করে উঠে দাঁড়ালেন, নিঃশব্দে দরজা সরিয়ে আনিসের কবরের পাশে এসে দাঁড়ালেন। হাতে করে গ্লাস নিয়ে এসেছেন, চা না হোক এক গ্লাস পানি খাওয়া জরুরি। ছোটবেলা থেকে এই নিয়ম মেনে আসেন। তার দাদা জাহাজে করে মক্কা শরীফ গিয়েছিলেন, সেখান থেকে সাথে করে 2 বোতল জমজমের পানি নিয়ে এলেন। 2 বোতল পানি দীর্ঘ সংরক্ষণ করা সম্ভব নয়, অথচ তিনি এই রহমত থেকে বঞ্চিত হতে চান না। বুদ্ধি পরামর্শ করে শহর থেকে লোক ডেকে আনলেন। কূপের পানি বিশুদ্ধ করতে কী সব ওষুধ মেশানো হলো। নানান ঝামেলা শেষে সেই 2 বোতল পানি কূপে ঢেলে দেওয়া হলো। তিনি ওসিয়ত করলেন তার বংশের সবাই যেন ফজরের নামাজ শেষে এই পানি পান করে। আনিস মিলি সে ওসিয়তের ধার না ধারলেও মানিক মিয়া অক্ষরে অক্ষরে পালন করেন। মনে আলাদা রকমের শান্তি পান। তিনি কূপের দিকে হাঁটলেন, বিদ্যুৎ গতিতে এসে কনককে সরিয়ে দিয়ে বললেন, কি করেছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কনক হকচকিয়ে গিয়ে বলল, আবার আমি কিছু করিনি। নাইমা মুখ ধুচ্ছিল, আমার কথা বিশ্বাস না হলেও কি জিজ্ঞেস করে দেখেন। মানিক মিয়া নাইমার দিকে তাকালেন। নাইমা মাটিতে বসে পড়েছে, বুকে হাত দিয়ে ক্রমাগতই নিঃশ্বাস নিচ্ছে, তার শরীর থরথর করে কাঁপছে। তিনি কনকের হাত চেপে ধরলেন, তীক্ষ্ণ গলায় বাড়ির সবাইকে ডাকতে লাগলেন। ওনার চিৎকার সবাই খুব দ্রুতই কূপের কাছে হাজির হলো। হাবিব নাইমার কাছে গিয়ে বলল, কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে হলো? নাইমা কথা বলতে পারল না, ভাইয়ের হাত জড়িয়ে ধরল। মানিক মিয়া বললেন, বৌমাকে তার বোনকে কূপের পানিতে চুবিয়ে ধরেছিল, ঠিক সময় না আসলে হয়তো এতক্ষণে মেরেও ফেলতো। কথা শেষ করে তিনি আর চোখে কনকের দিকে তাকালেন। কনকের শরীর ঘেমে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। শরীফা বেগম এগিয়ে গিয়ে কনকের বাহু চেপে ধরলেন, বললেন, বেয়াই এসব কথা সত্যি বলেছে? বল। কনক জবাব দিল না। তিনি প্রচণ্ড জোরে কনকের ডান গালে থাপ্পড় মারলেন। কনক কয়েক পা পিছিয়ে গেল। মানিক মিয়াও একটু টলে উঠলেন। খানিক বাদে বাদে তার মাথার ভেতর চক্কর দিয়ে উঠছে, কি করবে বুঝতে পারছে না, পালানোর উপায় নেই। মানিক মিয়া খুব শক্ত করে তার হাত ধরে রেখেছে। কনকের ইচ্ছে হলো হাতখানা কেটে দৌড়ে পালাতে। এমনিতেই বাড়িতে যথেষ্ট লোক ছিল। এই ঘটনার পর একে একে বাকিরাও জড়ো হতে লাগলো। মহিউদ্দিন সাহেব শরাফত উল্লাহকেও কল দিয়েছেন। শরাফত বলেছে থানায় সামান্য একটু কাজ আছে, শেষ করে আসছেন, খুব বেশি দেরি হবে না। বড়জোর মিনিট 30, ঘরের অনেকটা অংশ ফাঁকা। শরাফত বাইরের লোক ঢুকতে দেয়নি, যারা আছে পরিবারের সদস্য এবং আত্মীয়। হাবিব বলল, বড় আপা, তুমি হঠাৎ নাইমাকে কেন মারতে গেলে? কি হচ্ছে তোমার? কনক জবাব দিল না, মুখ ফিরিয়ে নিল। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। নাইমা ততক্ষণে অনেকটা স্বাভাবিক হয়েছে, এক গ্লাস গরম দুধ পান করিয়েছে। সে বলল, ভাইয়া, লুকাচুরি আর কিছু নেই। এই সব ধন সম্পদের মালিক দুলাভাই নয়, আপা সেই সব কিছু করেছে। হাবিব ভ্রু কুঁচকে ফেলল। বাকিদের চোখে মুখে বিস্মিত ভাব ছড়িয়ে আছে। মিলি বলল, কোন ধন সম্পত্তি? কিসের কথা বলছো তোমার? নববী পাশে বসেছিল, সে বেশ তাচ্ছিল্যে সুরে বলল, জানতেন না নাকি আপনার ভাই ভাবি চোরা কারবারের সাথে যুক্ত? আসল নকল মিলিয়ে দামি দামি অলংকারের ব্যবসা করে, এর মধ্যে হীরাও আছে। না, আমি জানি না। আমি কিভাবে জানবো? শরাফত বলল, এসব কথা আপনারা পুলিশকে আগে বলেননি কেন? কেন লুকিয়েছেন?
হাবিব বেশ সহজ গলায় বলল, আপনাকে বেশ কয়েকবার কল দিয়ে বলেছে আমি কিছু কথা বলতে চাই, খুব জরুরি। আপনি কখনো গুরুত্ব দেননি। সময় সুযোগ হয়নি, কাজে থাকি। ব্যস্ত থাকা অস্বাভাবিক কিচ্ছু নয়। অথবা মোটা অঙ্কের বকশিস পেয়েছেন। শরফত তীক্ষ্ণ গলায় বলল,